আওয়ামী লীগের যে তৃণমূল ভবিষ্যতে আসবে, এরা শার্প, ছুরির ফলার মতো শার্প। দেশের বাইরে এখন যাদের সাথে মিট করছি, দেশের বাইরে দেশের ভেতরে আওয়ামী লীগের যেসব ছেলে পেলেরা এতদিন কমপ্লিটলি ঘুমন্ত ছিল, যোগাযোগ করে, তো এদের তো মেধা দেখি, একটা অদ্ভুত একটা জেনারেশন পাবে। আমি একদম হতাশাবাদী হই না, একদম না। আওয়ামী লীগের যেসব শিক্ষিত অংশ জেগে উঠেছে তৌফিক ভাই, অসাম, এক কথাতে ক্লাস। এই ছেলেপেলেগুলো জানে যে ঠিক কোথায় গবেষণা করতে হবে, কাকে ধরতে হবে, কোথায় যেতে হবে, কোন জায়গাতে যেতে হবে। সংগঠিত হচ্ছে, দেখবেন এই দেশটা রাজাকার, আলবদর, আলশামস, শাহিন ফৌজের হবে না। আমি নিশ্চিত করতে পারি যে আমাদের কাছে, বাংলাদেশ আওয়ামী লীগের কাছে এই দেশ নিরাপদে থাকবে। মাকসুদ ভাই একটা গান গিয়েছিল না, নিজের দেশ হতে পারি এই গরিবের দেশ, হতে পারি এই নিপীড়িতের দেশ, তবুও আমার বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা, বাংলাদেশ আওয়ামী লীগ মেহনতি মানুষদের মাধ্যমে, কৃষক, ভূমিহীন, এই সব কিছু নিয়ে, তরুণদেরকে নিয়ে আমরা এই দেশটাকে এমন ভাবে গড়ব যে বাংলাদেশ আওয়ামী লীগ যেন ক্যাপিটালিস্টদের একটা হাব না হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, বাংলাদেশ আওয়ামী লীগ যেন একটা সেবা প্রতিষ্ঠান হয়। এটা একটা সেবা প্রতিষ্ঠান, একটা সার্ভিস দেওয়ার প্রতিষ্ঠান হয়। আমি তো বলেই নিয়েছি যে ঠিক আছে, ফেসিস্ট বলো, খারাপ বলো, কিন্তু মুক্তিযুদ্ধকে বাবা একটু রেহাই দিতে। ওটা তো আমার বাপের সম্পত্তি না। মুক্তিযুদ্ধ, আমি যেরকম মুক্তিযুদ্ধকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, এটা তোমার অন্য রাজনৈতিক আইডিওলজি হতে পারে, বাট তুমি কেন প্রতিবাদ করলে না? আবার আমি যখন প্রতিবাদ করব, তখন আমাকে বলা হবে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে। মুক্তিযুদ্ধ শেষ হয়নি তৌফিক ভাই। একটা কথা আমি আপনাকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বলি, এত কিছু বলার পর এটাও একটু জেনে রাখা ভালো, আজকে যারা শুনছে তাদের জন্য আমার এই বক্তব্যটা। আপনি ধরে নিতে পারেন যে আজহার প্যারোলে মুক্তি পেয়েছে, কিছুদিনের জন্য তার প্যারোল হয়েছে, প্যারোলে তার মুক্তি হয়েছে। আমি নিঝুম মজুমদার আজকে তৌফিক মারুফ জার্নালে এসে আমি বলে দিচ্ছি, এই রাজাকারের বাচ্চার বিচার হবে। আপনি আমাকে বলবেন না যে একবার তো হয়ে গেছে, কেমনে করবেন? সব আইন আছে, আইনের, বাংলাদেশে বিদ্যমান আইনের মধ্যে থেকেই হবে। আইনের যে কত ধারা আছে রে ভাই, ওইটা তখনই দেখতে পাবে। যত রাজাকার বাংলাদেশে আছে সবগুলার পাইকারি বিচার করা হবে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে। ওই দিন দেখব, আজকের দিনগুলোকে লিখে রাখলাম, ওই দিন দেখব। জামাত প্রপাগান্ডা করেছে তো, সামনের সময়গুলোতে তরুণ প্রজন্ম থাকবে পাহারার দায়িত্বে। তখন দেখবেন যে বিচার কাহাকে বলে, কত প্রকার, ও কি। না না, আমি পলিটিক্যাল অপোনেন্টের কথা বলছি না, আমি বলছি মুক্তিযুদ্ধের সময় যারা এই অপরাধ করেছে, এটা একটা এন্ড দেখতে চাই। বছরের পর বছর, যুগের পর যুগ এই গ্লানিটা টানতে পারবো না, এটাকে শেষ করবো। মানে এটার একেবারে একদম যে একদম সিল মেরে দিব, শেষ, বিচার কমপ্লিটেড, বিচার কমপ্লিটেড, ইজ ডান অ্যান্ড ডাস্টেড। কিন্তু এই যে এখন যারা কেউ কেউ নামছে প্রতিবাদ করতে, তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়। যেই ছাত্ররা বা যেই বাম সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো এই জুলাই আন্দোলন মূলত চাঙ্গা করে দিয়েছিল, তারাই এখন এদের বিরুদ্ধে নামছে। তো এরা কি আসলে, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বললেন, তখন তারাও বা কেন এই রাজাকার স্বীকৃতিটা নিজেরা নিলেন? এটা আপনার কি মনে হয় যে তারা কি তখন এই এখন এতই ভুলের মধ্যে তারা ঢুকে গেছিলেন তখন? দেখেন, মুশকিলের ব্যাপারটা হচ্ছে কি জানেন, মানে আমার ক্ষেত্রে আমি কিন্তু খুবই কমিউন ঘরানার, মানে খুবই কমিউনিস্ট ঘরানার একজন ব্যক্তি। কেমন, বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে সমাজতান্ত্রিক যে পোর্শনটা আছে, বাম যে পোর্শনটা আছে, আমাকে আপনি ওই জায়গাতে কাউন্ট করতে পারেন, বিকজ আমি ওই বাম আদর্শের একটা বড় জায়গা বা একটা বড় ফিলোসফি, মানে বঙ্গবন্ধু যে সমাজতান্ত্রিক আদর্শ, তাজউদ্দিন আহমদ,
বা আমাদের ফোর ফাদার্সরা যেই যেই ঘরানার ছিলেন, আমি মূলত ওই ঘরানার। ফলে বাংলাদেশ আওয়ামী লীগে তো ডানপন্থা আছে, মিডল আছে, লেফটিস্ট, আমাকে আপনি ধরতে পারেন যে ওই ঘরানার মানুষ আমি। ফলে যারা বামপন্থী রাজনীতি করে তাদের প্রতি যেমন আমার এক ধরনের রেসপেক্ট আছে, আবার অন্যদিকে এই বাম আন্দোলনকে আমি অপছন্দ করি, মানে এদেরকে পার্টিকুলার। কারণ কি জানেন, যারা বাম রাজনীতিটা করে এরা না কেমন জানি মানে অদ্ভুত একটা ক্যারেক্টার। যেমন ধরেন আজকে রাজাকারদের এই ঘটনাতে তারাই কিন্তু রাস্তায় নেমেছে, তারা শিবিরের ছেলের হাতে তারা মার খেয়েছে, রাস্তায় নেমেছে। আবার এরাই যখন বলা হচ্ছে রাজাকার তখন আবার প্রতিবাদ করছে। আপনি মানে মাঝে মধ্যে মনে হয় বাম রাজনীতি, মানে আমি যেই টাইপের বাম ধারণ করি আবার আমি সেটা না। এই পার্টিকুলারলি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ জাসদ যারা যারা আছে, এদেরকে আমার কাছে নারীর মনের থেকেও জটিল চরিত্রের মনে হয়। এরা যে আমরা কথায় কথায় বলি না যে নারীর মন বড় কঠিন, বোঝা যায় না, ঠিক একই ব্যাপারটি এদেরকে আমি বুঝতে পারি না। হ্যাঁ, এরা কখনো একটা লম্বা গিটার নিয়ে টুংটাং টুকটাং করতে করতে ফ্যাসিবাদ করবে, আবার ওই লোকই আপনার ওই গিটারে টুংটাং করতে করতে বড় বড় লাল চোখ করতে করতে বলবে যে অমুক আসলে ভালোই ছিল। ফলে মানে বাংলাদেশে এখন পর্যন্ত যত আন্দোলন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তান পর্বে যত আন্দোলন হয়েছে, এইটার সূচনাটা করেছে বামেরা। আপনি এটা কোনোদিন বামরা এটা নিয়ে যদি অহংকার করতে দেন, ইয়েস দে ডিড। আমাদের কাছে যে এভিডেন্স আছে তা বলে, আপনি কত মানুষের নাম বলবেন, কমরেড মনি সিং, কমরেড ফরহাদ, মোজাফফর আহমেদ, এরকম অনেকের নাম আপনি নিতে পারবেন, অনেকের। এর আগেও স্বাধীনতা সংগ্রামী যারা ছিল ভারতবর্ষের, আপনি নেতাজি সুভাষ বসুর কথাই ধরেন না কেন, ব্যাপক জাতীয়তাবাদী, ওনাকে আমি বাম নেতাই বলি আসলে। সুতরাং এন্ড অফ দ্য ডেতে মানে অনেকে এটাতে ডিসপিউট করলে আমি ওনাকে বাম নেতাই বলি। আমার মোদ্দা কথা হচ্ছে যে বামরা মাঝে মধ্যে জানে না, ওই হুমায়ুন আজাদের ওই উক্তিটার মতো, যে কার সাথে খেতে হয় আর কার সাথে শুতে হয়, এই যে পার্থক্য না জানা, এই কারণে sometimes they find themselves nowhere. বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই তাদের থাকার কথা ছিল, এই অন্যায় অবিচার এই পুরো ঘটনাটাতে তারা মিলেছে হচ্ছে এই রাজাকার আলবদরের পোনাগুলোর সাথে, এই এনসিপির সাথে। এখন তারা বুঝতে পারছে এরাই তাদেরকে পেটাচ্ছে। মানে আমরা বলছি শিবিরের ছেলেপেলে, কিসের শিবিরের ছেলেপেলে পিটিয়েছে? 1988-এ আমরা দেখেছি ফ্রিডম পার্টি নামে একটা পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি, এই ফ্রিডম পার্টি কারা? এই ফ্রিডম পার্টি হচ্ছে বঙ্গবন্ধুকে যারা খুন করেছে, এই খুনিরা বাংলাদেশের কিছু খুনিদেরকে নিয়ে, কিছু স্ট্রিট বেগার টোকাইয়ের বাচ্চাদেরকে নিয়ে সেই 88-এ এই টোকাইগুলো একটা দল করে, না হচ্ছে ফ্রিডম পার্টি। এরা কি করবে? আওয়ামী লীগকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। কি এক অবস্থা! এর সাথে তখন রাষ্ট্রপতি নির্বাচন করার কথা ছিল, টাকা পেয়েছে গাদ্দাফির কাছ থেকে ফ্রিডম পার্টি। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আহমদ ছফা আবার এই ফ্রিডম পার্টির বিভিন্ন লেখাটাকে লিখে দিত। এই গাদ্দাফির আবার গ্রিন বুকও সে অনুবাদ করেছে। সে এক ইন্টারেস্টিং ইতিহাস। এই ফ্রিডম পার্টিও একসময় তাই করতো। ওদের সাথে জামাতের কোনো পার্থক্য ছিল না। 92, 93, 94 সালে তো আওয়ামী লীগ দাঁড়াতেই পারতো না। একটা স্টেজ করেছে, ফ্রিডম পার্টির লোকেরা ভেঙে দিচ্ছে। একটা মিছিল করবে, ভেঙে দিচ্ছে। ঠিক এনসিপি এখন যা করছে। তো কোথায় আজ সেই ফ্রিডম পার্টি? ধূলিসাৎ হয়ে গেছে। এই ছ্যাচরা, চোর, ডাকাত, এরা ধূলিসাৎ হয়ে গেছে। তো আলটিমেটলি এই যে বামদের কাছে অ্যাটাক করছে ফ্রিডম পার্টির মতোই এনসিপি, এরাও ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু বামরা কি বুঝবে সেই কথা? বুঝবে না। একটা থাপ্পড় মেরেছে আজকে মিছিলের সময়, গালটা মুছতে মুছতে কালকে গিয়ে দেখবেন ইট চেপে ধরেছে। হ্যাঁ, আপনি একটা বিড়ি ধরিয়ে দেন ওই শাহবাগের চিপাতে, কিন্তু মোজাফফর আহমেদদেরকে তো আপনি বিড়ি ধরালে কাজ হতো না। কিন্তু এখনকার বামদেরকে একটা বিড়ি ধরিয়ে দেন, বেনসন, দাদা বেনসন দিয়েছে 30 টাকা দিয়েছে, 30 টাকার বেনসন, 30 টাকার বেনসন পেয়ে তো শেষ। দাদা 30 টাকার বেনসন, ওই দাদার 30 টাকার বেনসন পেয়ে আবার ভুলে যাবে। আবার দুদিন পরে হঠাৎ করে যখন ঘোর কেটে যাবে, মানে ইয়াবার ঘোর কেটে যাবে, এই ইয়াবা খোরগুলো আবার রাস্তায় নামবে, মানি না।
আবার যখন দুটো দিয়ে দেওয়া হবে আবার দাদা 300 টাকার ইয়াবা, 300 টাকার ইয়াবাকে আবার তখন চুপ করে যাবে। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এই বাম আন্দোলন দেখে আপনি পুলকিত হওয়ার কিছু নাই। আজকে অঞ্জন সাহেবের ছেলে, অঞ্জন সাহেবের মেয়েকে আজকে আমি স্টেটমেন্ট দিতে দেখলাম, বাচ্চা মেয়ে, আমি আসলে কথা বলতে চাই না, অঞ্জনদার সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক ছিল। আজকে এইসব মানুষগুলোর ভূমিকা যখন দেখেছি, সিপিবি করা, রাজনীতি করা, আজকে বাকি বিল্লাকে দেখেন, আজকে আনু মোহাম্মদকে দেখেন, আজকে সাকিকে দেখেন, হ্যাঁ, ছাত্র ফেডারেশন করা ছেলে পেলেদেরকে দেখেন। আমার তো অনেক বন্ধু বান্ধব ছাত্র ফেডারেশন করতো, বাম দল করতো, জাসদ বাসদ এদেরকে দেখেছি, এদের চরিত্র তো দেখেছি। ভাই আমি নিজেও তো কমিউনিস্ট ঘরানা, কিন্তু কি ছ্যাঁচাদের মতো 30 টাকার বেনসন আর 300 টাকার ইয়াবার বাম তো আমি করি নেই। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সো সুতরাং এন্ড অফ দ্য ডে আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। হোয়াট ইজ ইউর সলিউশন? দ্য অ্যান্সার ইজ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করেছে, প্রগতিশীলতাকে প্রোটেক্ট করছে। ইয়েস, আমাদের অসংখ্য ভুল ছিল, অসংখ্য। আমি আপনাকে বলে দিতে পারবো কোথায় কোথায় ভুল ছিল, আমি বলে দিতে পারবো। যেমন ধরেন আজহারের বিচারের কথাই ধরি, হ্যাঁ, আমি 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 খালি এটা ভাবছি যে 30শে ডিসেম্বর 2014 সালে রায় হয়েছে আজহারের, তো 10টা বছর এই রিভিউ পিটিশনটাই বা কেন শেষ হলো না? আইনমন্ত্রী করছিলেনটা কি? মাননীয় প্রধানমন্ত্রী তো এই প্রত্যেকটা রিট পিটিশন, প্রত্যেকটা রায়, তিনি তো একটা মানুষ তো নাকি? তিনি তার মন্ত্রীদেরকে দায়িত্ব দিয়েছেন, তিনি তার এমপিদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা যখন নেত্রীকে নানান ভাবে ডুবানোর চেষ্টা করেছে, না এখন আমার তো কষ্ট লাগবেই যে আমি তখন আইনমন্ত্রীর দিকে আঙ্গুল তুলবই। হোয়াট ডিড ইউ ডু? কি বলবো বলেন, কাকে ব্লেম করবো আমি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি এবং যেই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম এটি দিয়ে আমি শেষ করতে চাই যে সামগ্রিক এই পরিস্থিতির মধ্যে যাদেরকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মিত্র বলে এখন অন্তত পক্ষে দৃশ্যমান, সেটি দেশে কিংবা দেশের বাইরে, এবং যারা সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এই স্বাধীনতা বিরোধী চক্রটিকে প্রশ্রয় দিচ্ছে, পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সেটি সেনাবাহিনীর ভিতর থেকে হোক, বাইরে থেকে হোক, যেখান থেকেই, সব মিলে আসলে কি এই স্বাধীনতা বিরোধী চক্রটির হাতেই কি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা তুলে দিতে যাচ্ছেন? এইটার আপনি ব্যাখ্যা দিয়ে শেষ করবেন। একদম, বাংলাদেশ এখন কমপ্লিটলি, আমি তো বলছি যে বাংলাদেশ এখন স্বাধীনতা বিরোধীদের হাতে। এই যে আপনি জামাতকে দেখছেন, শিবিরকে দেখছেন, এই দুজন তো চিহ্নিত শত্রু। এবি পার্টি কারা? শিবির থেকে বের হওয়া শিবিরের পান্ডাগুলো। এনসিপি আপনি এদেরকে দেখেছেন কি? বৈষম্য বিরোধী ছাত্র। একটা একটা করে ধরি। হাসনাত আব্দুল্লাহ, সাইদির ছেলেদের বুকে জড়িয়ে ধরে যেইভাবে তার মুখে মাথা ঘষলো, গরু যেরকম কোরবানির গরু দেখবেন, হ্যাঁ, ঘাস আসলে এরকম 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 করে না, আপনি দেখবেন হাসনাত সাইদির ছেলের বুকে মাথা রেখে তার বুকের মধ্যে যেভাবে কাঁদলো, হে হে করে কাঁদলো, যে তার এই আলেম ওলামাকে শাস্তি দিয়েছে, সেটা কেঁদে কেটে একাকার। তাহলে বুঝতেই পারছেন যে তাকে শেভ করে, ক্লিন শেভ করে, আধুনিক সাজিয়ে কোনোভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই ছেলে জামাত করে। না আছে দাড়ি, না ট্রিম করা দাড়ি, না কিচ্ছু কিচ্ছু আপনি বুঝবেন না। কথাবার্তা বলতেছে আপনার বন্দোবস্ত, বয়ান শুনলে মনে হবে নয়া বাম হয়েছে। ওই যে আপনার ইউনিভার্সিটিতে ঢুকলে প্রথম ইয়ার যেরকম কমিউনিস্ট হয়, দেখলেই মনে হবে যে মনে কমিউনিস্ট হয়ে গেছে। এটা আস্ত শিবির হাসনাত আব্দুল্লাহ। যেই লোকটা জামাত শিবির না হলে সাইদির ছেলের মাথার মধ্যে নাক ঘষে কান ঘষে কি বলে যে সাইদিকে যারা ফাঁসি দিয়েছে তাদের প্রতিশোধ নিব। আচ্ছা, একটা গেল হাসনাত আব্দুল্লাহ, কে ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস অফ দিস হোল টোকাই বাহিনী। আচ্ছা, এরপরে সার্জিসের কথা তো পরিষ্কার, সে বলেই দিয়েছে যে আরো একটু আগে যদি এই ঘটনা ঘটাতে পারতো তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরী, সাইদি এদেরকে ফাঁসিতে ঝুলতে হতো না। এরপরে আপনি দেখেন মাহফুজ আলম তো জামাত শিবিরের ছেলে, হিজবুত তাহরির করতে গেলে আমরা সবাই জানি। হান্নান মাসুদ ওই হাতিয়াতে সে করতে হতো শিবির, তার বাবা হচ্ছে জামাত। তো প্রত্যেকটার আপনি সামনের সারির প্রত্যেক সারির পুরোটাই হচ্ছে শিবির, জামাত। তাহলে এবি পার্টি, এনসিপি, এরপরে ইনকিলাব মঞ্চের একটা দেখেছেন না,
4 ফুট 9 জি। সাইজ, এইভাবে জাম্প মারে। আপনি আপনি দেখবেন যে ও যখন ভাষণ দেয় ঠাস করে এরকম ভাবে একটা জাম্প মারে, লাফা 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 জাম্প মারে। আপনার এই ছেলে হচ্ছে আস্ত শিবিরের এই, তারা বানিয়েছে কি ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য পরিষদ, তারপরে 36 পরিষদ, জুলাই 36, প্রত্যেকটা জামাত শিবিরের প্রোডাক্ট। কিন্তু এই এরা কিন্তু সংখ্যায় কিন্তু একই ছিল, ভেঙে 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 একটু বানিয়েছে। হ্যাঁ, মানে জামাতের ব্যাপারটা খেয়াল করে দেখেন, যখন আপনার করোনা হচ্ছিল তখন আপনার তারা কি করেছে, গাছ লাগান পরিবেশ বাঁচান পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ, রাস্তা ধোয়া কমিটি, রাস্তা পরিষ্কার করা কমিটি, টিকা দেওয়া কমিটি, সবগুলা জামাতিগুলা। এরা তখন রাজনীতি করতে পারতো না, এরা এভাবে বিভিন্ন বানিয়েছে। কিন্তু তারা তো ছেলেগুলোই তো, কিন্তু এরা তো না হয় জুনিয়র লেভেলের, কিন্তু একটু আপার লেভেলে এই উপদেষ্টাদের মধ্যে, তারপর তার যতগুলো কমিশনের চেয়ারম্যান যারা আছেন, যারা সুশীল সমাজের একদম মাথায় বসে আছেন, তারা তো অনেক সময় দেখেছে মুক্তিযুদ্ধের কথা বলতেন, কিন্তু এখন তো তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ঘনিষ্ঠ। তো তারাও কি জামাতকে প্রমোট করলেন এখন? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি যে এই যে সুশীল সমাজ বললেন, এই যে উপরে বসে আছে বললেন, ঠিক টাকা থেকে কত দূরত্বে বসে আছে সেইটার সাথে সুশীলতা সমানুপাতিক। আমরা অঙ্ক করেছি না যে অমুকের ভরবেগ তমুকের দূরত্বের সমানুপাতিক, কি কি পড়েছিলাম না ফিজিক্সে? ঠিক একই ঘটনা। আপনি কতটা সুশীল, কতটা মানবতাবাদী, সেটা ডিপ স্টেটের টাকার সমানুপাতিক। ওইটার উপরে ডিপেন্ড করবে আপনি ঠিক কতটুকু করা হবেন, কতটুকু সফট হবেন, কতটুকু বোবা হয়ে যাবেন। বদিউজ্জামান মজুমদার, তারপরে সিপিবি দেবপ্রিয় ভট্টাচার্য। আচ্ছা, দেবপ্রিয় ভট্টাচার্যের টাকা আসে কোত্থেকে বছরের পর বছর? এই যে সুজনের টাকা কে দেয়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইফতেখারের টাকা কে দেয়? আদিলুরের যে আপনার একটা কি ছিল যেন অধিকারের টাকা কে দিত? ব্যর্থতার কথা বলেছি না, আমরা হয়তোবা এদেরকে কখনো ব্যান করতে পারিনি, খুঁজে বের করতে পারিনি, আমরা গবেষণা করতে পারিনি। কিন্তু আপনাকে আমি একটা কথা দিয়ে যাই তৌফিক ভাই, এই দেশ সামনের যে তরুণরা আসবে, বাংলাদেশে যে তৃণমূল